আসন্ন ডাব্লিউবিপি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। আজ সেট নাম্বার 30। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে কোন শ্রেণীর 17 জন ছাত্রের গড় নম্বর 71, কিন্তু পরে দেখা গেল একটি ছাত্রের নম্বর 56-র বদলে 65 লেখা হয়েছে এবং অপর একজন ছাত্রের নম্বর 50-এর বদলে 24 লেখা হয়েছে। সঠিক গড়টি কত? অপশন দেওয়া আছে। অঙ্কটা করার জন্য তোমরা 15 সেকেন্ড সময় পাবে। 15 সেকেন্ডের মধ্যে দেখো উত্তর কোনটা সঠিক। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা সময়ের মধ্যে করতে পেরেছো উত্তরটা একবার মিলিয়ে নাও। উত্তর দেওয়া আছে অপশন নাম্বার এ, অর্থাৎ 72। দেখো এখানে 17 জন ছাত্রের গড় নম্বর দেওয়া আছে 71। পরে দেখা যাচ্ছে একজন ছাত্রের নম্বর 56-র বদলে 65 লেখা হয়েছে। 56-র বদলে 65 লেখা হয়েছে মানে বেশি লেখা হয়েছে। কতটা বেশি? তোমরা বলবে 65 থেকে 56 বাদ, এতটা বেশি লেখা হয়েছে। অর্থাৎ এই যে নাম্বারটা বেশি লেখা হয়েছে এই নাম্বারটা কম থাকা উচিত ছিল, বেশি লেখা হয়ে গেছে। আমি বললাম এই নাম্বারটা কম থাকা উচিত ছিল, তাই এখানে আমি মাইনাস দিলাম। বোঝা যাচ্ছে? এবারে বলেছে অপর একজন ছাত্রের নম্বর 50-এর বদলে 24 হয়েছে। 50-এর বদলে 24 হয়েছে মানে কি? 50 হওয়া উচিত ছিল, 24 হয়েছে। তাহলে কতটা কম হয়েছে? 50 মাইনাস 24, এতটা কম হয়েছে। আমি বলছি এই নম্বরটা কম হয়েছে, এটা আরো বেশি হওয়া উচিত ছিল, তাই আমি এখানে প্লাস দিলাম। আমি দেখলাম এই জায়গায় ক্যালকুলেশন করে আসছে মাইনাস 9, এই জায়গায় আসছে 26। তাহলে 26 আর 9 যদি যোগ বিয়োগ করো প্লাস 17 আসছে। অর্থাৎ অরিজিনালি যা নাম্বার পাওয়া গেছিল তার সঙ্গে আরো 17 নম্বর যোগ করলে তবে সঠিক গড় আমরা পেতাম। বোঝা যাচ্ছে? অরিজিনাল যে নাম্বার ছিল তার সঙ্গে আরো 17 নম্বর যোগ করে তারপর গড় হিসেব করা উচিত ছিল। আমি দেখছি যে 17 জন ছাত্রের গড় নম্বর 71 ছিল, তার মানে গড় 71 না, এর থেকে বেশি হবে, তার কারণ 17 নম্বর এখনো যোগ করা হয়নি। আচ্ছা, যদি আমি 17 নম্বর যোগ করি তাহলে অ্যাভারেজে কত বাড়বে? তোমরা বলবে 17টা সংখ্যা আছে, যদি মোট 17 বেড়ে যায় তাহলে 17কে 17 দিয়ে ভাগ করলে আমি বলবো অ্যাভারেজ আরো 1 বাড়া উচিত ছিল। অর্থাৎ 71 অ্যাভারেজ ছিল, তার সঙ্গে আরো 1 যোগ করে আমি বলবো সঠিক অ্যাভারেজ হবে 71 প্লাস 1 সমান 72, যেটা অপশন নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, একটি নৌকা 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 30 কিমি দূরত্ব যায়। যদি স্রোতের বেগ স্থির জলে নৌকার বেগের 1/5 অংশ হয় তবে ওই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে নৌকাটির কতক্ষণ সময় লাগবে? অপশন দেওয়া আছে। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো উত্তর দেখে নাও। উত্তর অপশন নাম্বার বি। দেখো এখানে স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 30 যাচ্ছে। প্রতিকূলে 6 ঘন্টায় 30 কিমি মানে কি? 1 ঘন্টায় যাবে 5 কিমি বলতে পারি। অর্থাৎ প্রতিকূল বেগ যেটা সেটা 5 কিমি পার ঘন্টা আমি লিখতে পারি, কেন প্রতি ঘন্টায় প্রতিকূলে 5 কিমি যাচ্ছে, অর্থাৎ প্রতিকূল বেগ হচ্ছে 5 কিমি পার ঘন্টা। এবারে দেখো এখানে বলেছিল যে নৌকার বেগের 1/5 অংশ হচ্ছে স্রোতের বেগ। আমি যদি স্রোতের বেগ আর নৌকার বেগ ধরি, স্রোত আর নৌকার বেগ, বলেছে নৌকার বেগের 1/5 অংশ, অর্থাৎ নৌকার বেগ যদি 5 হয় তার 1/5 অংশ হচ্ছে স্রোতের বেগ। 5-এর 1/5 মানে 1 হবে স্রোতের বেগ। আমি ধরছি স্রোতের বেগটা, অর্থাৎ এটা রেশিও ছিল 1:5, আমি স্রোতের বেগকে x ধরছি, নৌকার বেগকে 5x ধরছি। তোমরা জানো প্রতিকূল বেগ মানে হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হয়। প্রতিকূল বেগ মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস হয়। করলাম
কিন্তু আমি জানি যে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলে যে প্রতিকূল বেগ পাওয়া যায় সেটার মান হচ্ছে 5 কিমি পার ঘন্টা। তাহলে 4x এর ভ্যালু 5 হলে x এর ভ্যালু কত হবে? 5/4। আমি এখান থেকে x এর মান পেলাম। আমি যদি বলি অনুকূল বেগ কত, অনুকূল বেগ, দেখো অনুকূল বেগ মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, অর্থাৎ 5x প্লাস x সমান 6x, যেখানে x এর মান হচ্ছে 5/4, এটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে অনুকূল বেগ হবে 30/4 কিমি পার ঘন্টা। বলেছে ওই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে কতক্ষণ সময় লাগবে, ওই দূরত্ব মানে 30 কিলোমিটার। আমি জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, বলেছে টাইম কত লাগবে, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু d/s আমি বসাতে পারি। ডি অর্থাৎ ডিস্টেন্স, সেটা 30 কিলোমিটার এখান থেকে পাচ্ছি। স্পিড অর্থাৎ অনুকূল বেগ, সেটা হচ্ছে 30/4 কিমি পার ঘন্টা, অর্থাৎ 30/30/4। এটা ক্যালকুলেশন করলে আসবে 30 ইন্টু 4/30 ঘন্টা, অর্থাৎ 4 ঘন্টা, যেটা অপশন নাম্বার বি তে আছে। জলের তুলনায় সোনা 19 গুণ ভারী এবং তামা 9 গুণ ভারী। কি অনুপাতে সোনা ও তামা মেশাতে হবে যাতে করে নতুন সংকর ধাতু জলের তুলনায় 15 গুণ ভারী হবে? দেখো এক্ষেত্রে সবগুলোই জলের তুলনায় বলেছে, তিনটে রাশি দিয়েছে, জলের তুলনায় কত গুণ ভারী দিয়েছে, তার মধ্যে দিয়েছে সোনা 19 গুণ ভারী, একটা আলাদা ধাতু, তামা 9 গুণ ভারী, একটা আলাদা ধাতু। সোনা আর তামা মিলিয়ে একটা সংকর ধাতু যখন বলা হচ্ছে তখন আমি বুঝবো যে এখানে গড় কতটা, গড়ে ভারী সেটা দেওয়া হচ্ছে। যে ক্ষেত্রে দুটো আমি আলাদা রাশি পাবো এবং গড় যেটা পাবো, সেক্ষেত্রে আমরা অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করব। তোমরা অ্যালিগেশন প্রসেসে অঙ্কটা অ্যাপ্লাই করে দেখো কি উত্তর হয়। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। অঙ্কের উত্তর অপশন নাম্বার সি। দেখো এক্ষেত্রে সোনা এবং তামার কথা বলেছিল। জলের তুলনায় সোনা 19 গুণ ভারী, তামা 9 গুণ ভারী। সোনা আর তামা মিলিয়ে সংকর ধাতু তৈরি হচ্ছে, অর্থাৎ গড়ে কতটা ভারী সেটা হচ্ছে 15 গুণ। আমি এটা এখানে লিখবো, এই দুটো বিয়োগ করে এখানে লিখবো, এই দুটো বিয়োগ করে এখানে লিখবো। রেশিওটা হচ্ছে 3:2, অর্থাৎ সোনা ও তামার রেশিও হবে 3:2, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের প্রশ্ন, যদি এর একক স্থানীয় মান n+2 হয় তবে n এর মান কত? অপশন দেওয়া আছে, সময় দেবো। আমাকে অনেকে বলছো যে অঙ্কগুলো একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে। একটা কথা বলো, আমি সবসময় সোজা অঙ্ক করাবো, 4+5 সমান কত, বা বলবো 3+6 সমান কত। যেগুলো জানো সেগুলো আর শিখে লাভ কোথায়, যেগুলো জানো না সেগুলো শেখো। এবার কথা হচ্ছে WBP পরীক্ষা, ওখানে তো শক্ত আসে না। 5 বছরের প্রশ্ন দেখুন, সেখানে তো এরকম ধরনের প্রশ্ন আসে না যেগুলো আপনি করাচ্ছেন। আমি দেখেছি, সেট দেখেছি, আমি WBCS এর সেটও দেখেছি। যারা WBCS পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিয়েছো, এবছরের কোশ্চেন যারা দেখেছো অঙ্কের ক্ষেত্রে, তারা বলো তো কোন বছর 2008-এ কিছুটা শক্ত এসছিল, এবছর অন্য সব বারের তুলনায় আলাদা প্রশ্ন এসছে এবং কোশ্চেন বেশ ভালোই হয়েছে। সেক্ষেত্রে কি তোমরা বলতে যে WBCS তো আগের কোনো বছর এরকম প্রশ্ন আসেনি, এবছর কেন দিয়েছে? দেখো প্রশ্ন করার কোনো জায়গা নেই। প্রশ্ন হচ্ছে কম্পিটিশন মার্কেটের ক্ষেত্রে আমরা যখন প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি, আমরা প্রস্তুতিটা প্রপার নেব। আমি শুধুমাত্র সোজা অঙ্ক আসে বলে সোজা সোজা অঙ্ক দেখে যাব, ভালো কথা। এবার তার বদলে যদি কিছু মডারেট অঙ্ক বা একটা দুটো এদিক ওদিক শক্ত অঙ্ক দিয়ে দেয়, ধরে নাও, সেক্ষেত্রে তুমি কি বলবে, না আগের বারে তো এরকম কোনো প্রশ্ন আসেনি, এবারে কেন এলো? প্রশ্নটা তুমি আমাকে করছো, আমি শুনছি, কিন্তু যখন প্রশ্ন তোমাদের WBP পাবে, তোমরা কি WBP বোর্ডকে বলবে যে কেন এরকম কোশ্চেন এলো? আলটিমেটলি যেগুলো জানো সেগুলো জানো, আমি জানি তোমরা ভালো মতোই সেগুলো জানো। বারবার সোজা প্রশ্ন আমাকে বলো না, আমি চাই কিছু শেখো। WBP এগুলো মডারেট অঙ্ক, এগুলো কখনোই শক্ত অঙ্ক না। যারা শক্ত অঙ্ক বলছো, এগুলো কখনোই শক্ত অঙ্ক না। এগুলো সব তোমরা যেগুলো শিখেছো
তারই একটুখানি হায়ার ভার্সন। এই অঙ্কটা যেমন মনে করো এটাও সোজা অঙ্ক, তোমরা বলবে যে এটা কিন্তু অন্য টাইপের অঙ্ক, টাইপটা অন্য আছে কিন্তু অঙ্কটা সোজা। তোমরা একবার করার চেষ্টা করো, তারপর আমি বলবো। সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো তারা একবার উত্তরটা মেলাও। উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ 6। এবার আমরা অঙ্কটা করব। কি বলেছে যে এর একক স্থানীয় মান n+2 হলে n এর মান কত। দেখো আমরা একক স্থানীয় অঙ্কের মান কিন্তু অঙ্ক করেছি, সেটারই আর একটা ভার্সন হচ্ছে এইটা। একক স্থানীয় অঙ্কের মান মানে কি, আমি একক স্থানে যে অঙ্কগুলো আছে সেগুলোকে গুণ করব। এখানে একক স্থানে 3 আছে, এখানে একক স্থানে 6 আছে এবং এখানে একক স্থানে n আছে। আমি যদি একক স্থান এটা গুণ করি তাহলে 3 6 18 আসছে। দেখছো এই দুটোকে গুণ করলে 18 আসছে। আমি শুধুমাত্র একক স্থানের 8টাকে নিচ্ছি, 8 এর সঙ্গে এর একক স্থানের মান nটাকে আমি গুণ করছি। আমি দেখছি 8 এর সঙ্গে n গুণ করলে একক স্থানে যেটা আসবে সেটা উত্তর চেয়েছে, কিন্তু ওরা বলেছে এর একক স্থানের মান n+2। আমি বলছি 8n একক স্থানের মান, ওরা বলছে n+2 হচ্ছে একক স্থানের মান, n এর মান চেয়েছে। দেখো কিছু না, অপশনের মধ্যে n এর মান দেওয়া আছে, আমি দেখব যে অপশনের মধ্যে n এর ভ্যালু এখানে আর এখানে বসালে যেটা হবে সেই একক স্থানের মানটা দু জায়গায় সমান হচ্ছে কিনা। যেমন মনে করো আমি যদি n এর ভ্যালু 1 বসাতাম, আমি এখানে 1 লিখছি, যদি বসাতাম তাহলে এটা 8 × 1 8 × 8 আসতো। ডান দিকে কি আসতো, n এর ভ্যালু 1 বসালে 1 + 2 3 আসতো, তাই তো। দেখো 8 এর সঙ্গে 3টা মেলে না, বোঝা যাচ্ছে, তাই এই উত্তর হবে না। যদি আমি 8 বসাতাম, দেখছো আমি বি অপশন যদি বসাতাম তাহলে আমি কি করব, এটাকে আর দেখব না। তাহলে এখানে 8 এর সঙ্গে 8 গুণ করব, কেন n এর ভ্যালু 8 আমি এখানে ধরেছি। 8 আসছে 64, তাহলে ইউনিট প্লেসে কত আসছে 4। ওরা বলছে ইউনিট প্লেসে এই n এর ভ্যালু যদি 8 বসাও এই 4ই আসবে। n এর ভ্যালু 8 যদি বসাই 8 + 2 10 আসছে, অর্থাৎ ইউনিট প্লেসে 0 আসছে। এখানে 4 আসছে, এখানে ইউনিট প্লেসে 0 আসছে, তাই এটা হবে না। বাই চান্স যদি 3 না হয় তাহলে 6 উত্তর হবে। তোমরা বুঝতেই পারছো 3 না, তার কারণে এখানে উত্তর দিয়েছি। আমি এটাকে আর চেক করছি না, আমি এটাকে দিয়ে বলছি কেন উত্তরটা হচ্ছে। দেখো এখানে ছিল 8n, 8 × n এর ভ্যালু কত 6, আমি ধরছি 6 আসছে 48, অর্থাৎ ইউনিট প্লেসে 8 আসছে। আমি দেখব এরও ইউনিট প্লেসে 8 আসে কিনা। দেখো n+2 এই জায়গায় যদি n এর ভ্যালু 6 বসাই, 6 + 2 = 8 আসছে। এই একক স্থান আর এই একক স্থান মিলছে, তাই উত্তর অপশন নাম্বার ডি হচ্ছে। অঙ্কটা শক্ত নয়, অঙ্কটা ট্রিকি। যে অঙ্ক করেছো তাকেই আর একটা লেভেল বাড়িয়ে দেওয়া হয়েছে। যেটা জানো সেটা জানো, যেটা জানো না সেটাকে জেনে নাও, তোমাদের মঙ্গল হবে। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে নিই, পাটিগণিতের বাছাই করা প্রশ্ন নিয়ে, যেমন আজকে যে অঙ্কগুলো তোমরা দেখছো, সব অঙ্কগুলোই জ্যামিতির অঙ্ক বাদ দিয়ে পাটিগণিতের যতগুলো প্রশ্ন দেখছো সবই এই 148 পাতার ই বুক থেকে নেওয়া হয়েছে, যেখানে লেটেস্ট প্যাটার্নের পাটিগণিতের সঙ্গে সঙ্গে পরীক্ষায় প্রায় আসে এমন প্রশ্ন তোমরা পাবে। এটা একটা অধ্যায় ভিত্তিক ই বুক। প্রশ্ন তৈরির ক্ষেত্রে সর্বভারতীয় পরীক্ষায় আসা শেষ 5 বছরের প্রশ্ন নেওয়া হয়েছে এবং মোট 18টা অধ্যায় নেওয়া হয়েছে। বাংলা ভাষার বইটা তৈরি করা হয়েছে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে। যদি কেউ বইটা নিতে চাও, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিংকে ক্লিক করে এই অবজেক্টিভ এরিথমেটিক বইটা তোমরা পেতে পারো। মনে রেখো এটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, এর মধ্যে উত্তর দেওয়া আছে। পরের প্রশ্ন, তিনটি ক্রমিক ধনাত্মক সংখ্যার বর্গের যোগফল যদি 365 হয় তবে সংখ্যা তিনটির যোগফল কত। সোজা প্রশ্ন, অপশন দেওয়া আছে, অঙ্কটা করো। 15 সেকেন্ড সময় পাবে, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। উত্তর দেওয়া আছে অপশন নাম্বার বি। দেখো
এক্ষেত্রে তিনটি ক্রমিক ধনাত্মক সংখ্যার বর্গের যোগফল 365। তিনটে পরপর সংখ্যা হবে যাদের বর্গ করে যোগ করলে 365 হবে। দেখো স্বাভাবিক বুদ্ধি যে তিনটে সংখ্যা যেহেতু আছে, আমি যদি মিনিমাম 10 ধরি, 10 স্কোয়ার 10 স্কোয়ার 10 স্কোয়ার, আমি জানি তিনটে ক্রমিক ধনাত্মক সংখ্যা চেয়েছে, কিন্তু আমি যদি তিনটেকেই সমান মনে করি কিছুক্ষণের জন্য, 10 স্কোয়ার মানে 100, 100 100 অর্থাৎ এখানে 300 হবে, কিন্তু মান বলেছে 365 হবে, তাই মিনিমাম সংখ্যাটা 10 হতেই হবে। 10 এর নিচে কোনো সংখ্যা আমি নিতে পারবো না, বোঝা যাচ্ছে? মিনিমাম সংখ্যাটা 10 হতে হবে। এবার আমি যদি মিনিমাম সংখ্যা 10 বলি, তাহলে একটা সংখ্যা 10 হলে পরের সংখ্যা 11, তার পরের সংখ্যা 12 হবে, তার কারণ এখানে বলেছে তিনটি ক্রমিক ধনাত্মক সংখ্যা। যদি আমি এর বর্গ করি, আমি দেখব চেক করে যে এই বর্গের যোগফল ওরা যেটা দিচ্ছে সেটা কিনা। যদি দেয় তাহলে আমি বলবো সংখ্যা তিনটে 10, 11 এবং 12। তোমরা জানো 10 স্কোয়ার মানে 100, 11 স্কোয়ার মানে 121 এবং 12 স্কোয়ার মানে 144। এগুলো যদি আমি যোগ করি দেখছি 365 আসছে, যেটা এখানে দেওয়া আছে। তাহলে যে তিনটে সংখ্যা আমি ধরলাম সেই তিনটে সংখ্যাই ওরা বলেছে, অর্থাৎ 10, 11 আর 12 বলেছে ওই তিনটে সংখ্যার যোগফল কত। তিনটে সংখ্যার যোগফল 33, যেটা অপশন নাম্বার বি তে আছে। দুটি ধনাত্মক সংখ্যার যোগফল তাদের বর্গের যোগফলের 20% এবং তাদের বর্গের বিয়োগফলের 25%-এর সমান। যদি সংখ্যা দুটি x ও y হয় তবে x প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। অপশন দেওয়া আছে, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা উত্তর করতে পেরেছো, অপশন নাম্বার ডি এই প্রশ্নের উত্তর। কি বলেছে যে দুটো সংখ্যা দেওয়া আছে x ও y, এই দুটো সংখ্যার যোগফল যা বলেছে পরপর বসাও। এই দুটো সংখ্যার যোগফল সমান তাদের বর্গের যোগফলের 20%, বর্গের যোগফলের যা হলো তার 20%। আমি 20%টাকে এইভাবে লিখছি 20/100 অর্থাৎ 1/5, কাটলে 1/5 আসছে, আমি এখানে 1/5 লিখে দিলাম। এবং অর্থাৎ এই যোগফলটা তাদের বর্গের বিয়োগফলের 25%, অর্থাৎ এই মানটাই আবার বলেছে ওদের বর্গের বিয়োগফলের 25%। 25%কে তোমরা লিখতে পারো 1/4, 25/100 কাটলে আসে 1/4, আমি এখানে লিখলাম। তাহলে এটা একটা ইকুয়েশন এবং এটার সঙ্গে এইটা আর একটা ইকুয়েশন, বোঝা যাচ্ছে? দেখো আমি যদি এই দুটোকে কম্পেয়ার করি, এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে কি আসবে? ক্রস গুণ হবে। 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকাল টু 5x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার। বুঝতে পারছো? এই ক্রস গুণ করার পর যদি আমি x গুলোকে পাশাপাশি নিয়ে আসি তাহলে 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার সমান 5y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার আসছে। জাস্ট ক্যালকুলেশন করো, এটা আসছে। তাহলে x স্কোয়ারের মান হচ্ছে 9y স্কোয়ার। আমি কি করলাম? এই দুটোকে কম্পেয়ার করে ইকুয়েশনটাকে এই পর্যন্ত জায়গায় নিয়ে এলাম। বুঝা গেছে? এবারে বলেছে x প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ারের মান কত। x প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ারের মান চেয়েছে, আমি এখানে বসাচ্ছি x প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার, এটার মান কত। দেখো x প্লাস ওয়াই এটার মান আমি দেখতে পাচ্ছি আবার এইটা দেওয়া আছে, তাই না? x প্লাস ওয়াই এর মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5, আমি এটা লিখছি। x প্লাস ওয়াই এর মান লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5, আর এখানে তো এক্স স্কোয়ার ছিলই, লিখে রাখলাম। এবারে দেখো এক্স স্কোয়ারের মান হচ্ছে 9y স্কোয়ার, এই এক্স স্কোয়ারের জায়গায় আমি 9y স্কোয়ার লিখছি, প্লাস ওয়াই স্কোয়ার যেরকম ছিল, নিচে 5 যেরকম আছে এক্স স্কোয়ারের জায়গায় আমি 9y স্কোয়ার লিখছি, লিখলাম। তাহলে উপরে আসছে 10y স্কোয়ার আর নিচে আসছে 5 9 45y স্কোয়ার। ওয়াই স্কোয়ার কেটে গেল, 5 দিয়ে যদি কাটি তাহলে এই প্রশ্নের উত্তর আসছে 2 এর 9, যেটা অপশন নাম্বার ডি তে আছে। এর একক স্থানীয় অঙ্কের মান কত? অপশন দেওয়া আছে, অঙ্কটা করতে পারবে। এরই একটা ভার্সন আমি আগের অঙ্কে করিয়েছি। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এর উত্তর অপশন নাম্বার এ অর্থাৎ 0।
যারা অঙ্কটা করতে পারোনি একবার দেখে নাও। দেখো আমি একক স্থানীয় অঙ্কের ক্ষেত্রে বলেছি পাওয়ারে যেটা থাকবে, যে সংখ্যাই থাকুক না কেন তাকে 4 দিয়ে সবসময় ভাগ করো। একক স্থান যেহেতু দরকার আমি শুধুমাত্র একক স্থান রাখবো, এগুলোকে দেখবো না। বোঝা যাচ্ছে? পাওয়ারে যে সংখ্যাই থাকুক না কেন তাকে সবসময় 4 দিয়ে ভাগ করব। ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটুকু শুধু উপরে লিখবো। যেমন 102 পাওয়ারে আছে, আমি 4 দিয়ে 102 কে ভাগ করছি। 4 দুগুণে 8, 4 পাঁচে 20। এখানে ভাগশেষ কত পেলাম? 2। আমি এই যে পাওয়ারে 102 ছিল এটাকে না দেখে এখন ভাববো এই পাওয়ারে 2 আছে, শুধু এই ভাগশেষ যেটা থাকবে সেটাকে উপরে তুলে দেবে। একই রকম ভাবে 103 কে যদি আমি ভাগ করি তাহলে এখানে কিন্তু 3 আসবে, অর্থাৎ আমি পুরোটাকে কেটে এখানে লিখবো 3। তাহলে আমি দেখলাম এখানে আমি 4 স্কোয়ার পাচ্ছি, এখানে 4 এর কিউব পাচ্ছি। এই দুটোকে যোগ করার পর একক স্থানে যেটা আসবে সেটাই তোমার উত্তর। 4 স্কোয়ার মানে 16, একক স্থান দরকার তাই আমি এটাকে নেবো না। 4 এর কিউব মানে 64, একক স্থান দরকার তাই আমি এটা নেবো না। 6 আর 4 10 বেরোলো, একক স্থান দরকার তাই আমি এটা নেবো না। তাহলে একক স্থানে শুধু শূন্য পাওয়া যাচ্ছে, যেটা অপশন নাম্বার এতে আছে। পরের প্রশ্ন, যদি কোনো বস্তু বিক্রি করে লাভ এবং বিক্রয় মূল্যের অনুপাত 1:5 হয় তবে বস্তুটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? অপশন দেওয়া আছে। অঙ্ক পড়া হয়ে গেছে, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। খুবই সোজা অঙ্ক। দেখো উত্তর দেওয়া আছে 5:4। কিভাবে করব? এখানে বলেছে লাভ এবং বিক্রয় মূল্য, লাভ মানে প্রফিট এবং বিক্রয় মূল্য মানে এসপি বা সেলিং প্রাইস, এইটার রেশিও দেওয়া আছে 1:5। অর্থাৎ 5 টাকায় বিক্রি করে 1 টাকা লাভ হয়েছে। আমাকে বলো 5 টাকায় বিক্রি করে যদি 1 টাকা লাভ হয় তবে ক্রয় মূল্য কত? তোমরা বলবে 5 থেকে 1 বাদ দিলে 4 হবে ক্রয় মূল্য, তাই না? 5 টাকায় বিক্রি করে যদি 1 টাকা লাভ হয় তাহলে কেনা দাম ছিল 4 টাকা। এই 4 টাকায় কিনে 1 টাকা লাভ করব, যাই 4 টাকাকে 5 টাকায় বিক্রি করব। এখানে বলেছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত। প্রথমে বিক্রয় মূল্য বলেছে, তারপরে ক্রয় মূল্য, এর অনুপাত কত। আমি তো দেখতেই পাচ্ছি বিক্রয় মূল্য 5 ছিল আর ক্রয় মূল্য 4 বার করলাম, অর্থাৎ রেশিও হচ্ছে 5:4, যেটা অপশন নাম্বার সিতে ছিল। তিনটি সংখ্যার অনুপাত 1:2:3। প্রতিটি সংখ্যার সঙ্গে 5 যোগ করলে নতুন অনুপাত হয় 2:3:4। সংখ্যাগুলি কি কি? দেখো অপশনগুলো একবার এখানে দেওয়া আছে, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। উত্তর অপশন নাম্বার ডি। খুব সোজা প্রশ্ন। তিনটে সংখ্যার অনুপাত 1, 2, 3 দিয়েছে, 5 যোগ করার ফলে অনুপাত হচ্ছে 2, 3, 4। দেখো প্রথম সংখ্যাটা 1 ছিল, 2 হয়ে গেল অর্থাৎ 1 বাড়লো। দ্বিতীয় সংখ্যাটা 2 ছিল, 3 হলো মানে 1 বাড়লো। তৃতীয় সংখ্যা 3 ছিল, 4 হলো মানে 1 বাড়লো। কিন্তু প্রশ্নে বলেছে প্রতিটা সংখ্যার সঙ্গে 5 যোগ করেছো, আমি দেখলাম প্রতিটা সংখ্যার সঙ্গে 1 ইউনিট যোগ করেছো। আমি 1 ইউনিট বলছি, ওরা বলছে 5 যোগ করা হলো, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5। বলেছে সংখ্যাগুলো কি কি। আমি সংখ্যাগুলো কি কি ধরেছিলাম? 1:2:3। এখানে বলেছিল তিনটে সংখ্যার অনুপাত 1:2:3। তাহলে 1 এর ভ্যালু যদি 5 হয় তাহলে আমি বলবো প্রথমের ভ্যালুটাই হচ্ছে 5 একে 5। শুরু 5 দিয়ে একটাই ছিল, আমি এটাকে টিক মারবো। বোঝা যাচ্ছে কেন শুরুটা 5 দিয়ে আছে, একটাই অপশানে আছে। যদি তোমরা পুরোটা করতে চাও, 1 ইউনিটের ভ্যালু 5 হলে 1 এর ভ্যালু 5, 2 এর ভ্যালু 10, 3 এর ভ্যালু 3 5 15। পরের প্রশ্ন, নিম্নের কোনটির বর্গমূল একটি মূলদ সংখ্যা? অপশন দেওয়া আছে, তোমাদের সময় শুরু এখন।
সময় শেষ। যারা করেছো উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। দেখো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কোনগুলো? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ এই আকারে লেখা যাবে, পি বাই কিউ এই আকারে প্রকাশ করা যাবে, যেখানে পি আর কিউ এই দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা, দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে এবং কিউ অসমান 0 হতে হবে। বোঝা যাচ্ছে? কিউ অসমান 0 তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো। তাহলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ অর্থাৎ 4/5 মনে করো বা 5/6 মনে করো, এই ফরম্যাটে লেখা যাবে, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা হবে এবং কিউ অসমান 0 হবে, সেই সমস্ত সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হবে। দেখো ভগ্নাংশ যখন হয় সেই ভগ্নাংশকে আমরা দশমিকে প্রকাশ করি, তাই তো? দশমিকে প্রকাশ করি। এই দশমিকে প্রকাশ যদি করি, সেই দশমিক যেটা হবে সেটা হবে আবৃত দশমিক এবং সসীম, অর্থাৎ মান দশমিকের পরে কোনো এক জায়গায় গিয়ে ভাগফলটা মিলে যাবে, যেখানে মিলবে না সেটা হয়ে যাবে অসীম। যেমন আমি যদি বলি যে 7 অথবা মনে করো √16 অথবা √81, দেখো রুট মিলে যাচ্ছে, এটা রুট মিলে যাচ্ছে, 4 4 16 9 9 81। যেগুলো মিলবে না সেগুলো কিন্তু এর মধ্যে আসবে না, যেগুলো মিলে যাবে রুটের ক্ষেত্রে সেগুলোকেই আমরা রেশনাল নাম্বার বলবো। কেন আমি রুটের ক্ষেত্রে বলছি? তার কারণ এখানে বলেছে এমন একটা সংখ্যা আছে যার বর্গমূল একটা মূলদ সংখ্যা, অর্থাৎ এমন একটা সংখ্যা আছে যার বর্গমূল এক্স্যাক্টলি করা যাবে, সেই সংখ্যাটা কোনটা? এটা হচ্ছে মূল প্রশ্ন, যে এখান থেকে এমন একটা সংখ্যা আছে যেটার বর্গমূল করা যাবে, সেটা কোনটা তোমাদেরকে বলতে হবে। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবগুলোর তো আর রুট করা সম্ভব নয়, নিয়ম আছে যেটা, সেটা একটু শুনে নাও। সেটা হচ্ছে 1 নম্বর, দশমিকের পর দেখবে যে দুঘর করে আছে কিনা। দেখছো দশমিকের পর ইভেন ডিজিট হতে হবে, তাহলে আমি লিখছি এখানে যে দশমিকের পর ইভেন ডিজিট থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইউনিট ডিজিট যেটা থাকছে, এই যে একক স্থান যেগুলো আছে ইউনিট ডিজিট, এইটা অবশ্যই 1 4 5 6 9 এর মধ্যে হতে হবে। এগুলো কোত্থেকে আসছে? এগুলো আসছে যেমন মনে করো আমি যদি বলি 1 এর স্কোয়ার কত, তোমরা বলবে 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36, 7 এর স্কোয়ার 49। দেখতে পাচ্ছ এই যে একক স্থানে 1 আসছে, 4 আসছে, 9 আসছে, 6 আসছে, 5 আসছে, আবার 6 আবার 9, এটাই এখানে লেখা হয়েছে। বোঝা গেছে? তাহলে ইউনিট ডিজিট 1 4 5 6 9 হতে হবে। লাস্ট পয়েন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিজিট সাম, দশমিকগুলোকে তুলে দিই। এখানে দশমিক নেই মনে করে আমি অঙ্ক করব, এই দশমিক তোলার পর ডিজিট সাম যেটা হবে সেই ডিজিট সাম অবশ্যই 1 4 7 9 হতে হবে, যে কোনো একটা হতে হবে 1 4 7 9 এর মধ্যে। এগুলো কোথা থেকে এলো? দেখো এই একটার ডিজিট সাম তো 1, 4 এর ডিজিট সাম 4 লেখা হয়েছে, 9 এর ডিজিট সাম 9। দেখো এই যে 16 এদেরকে যদি যোগ করো 6 এর 1 এ 7 আসছে, দেখো এই 7টা এই জন্য এসছে। আবার এখান থেকে 25 এই যে ডিজিট গুলোকে যোগ করো, 5 আর 2 এ 7 আসছে, দেখতে পাচ্ছ। এখানে দেখো 3 আর 6 যোগ করলে 9 আসছে, এখানে 9 আর 4 এ 13 আসছে, আবার ডিজিট গুলোকে যোগ করলে 3 আর 1 এ 4 আসছে, দেখো এইগুলো আসছে। তাহলে আমি 3টে পয়েন্ট মনে রাখবো, দশমিকের পর দুঘর থাকতে হবে, এক্স্যাক্টলি রুট করতে চাইছি, ইভেন ডিজিট হতে হবে, অড ডিজিট হলে কিন্তু হবে না, ইউনিট ডিজিট 1 4 5 6 9 এর মধ্যে হতে হবে এবং ডিজিট সাম 1 4 7 9 এর মধ্যে হবে। আমি দেখছি এখানে দশমিকের পর দুঘর আছে, মানে এটা ঠিক আছে। ইউনিট ডিজিট 1 4 5 6 9 এর মধ্যে হতে হবে, এইটার ইউনিট ডিজিট 8 আছে, এটা উত্তর হবেই না। এখানে 9ও আছে 4 আছে, মানে 4 আর 9 এই তিনটের মধ্যে যে কোনো একটা উত্তর হবে, তার মানে এইটা আমি দেখে নিলাম। এবারে দেখবো ডিজিট সাম 1 4 7 9 এর মধ্যে এই তিনটের মধ্যে কোনটায় আছে। আমি যদি এইটার ডিজিট গুলো যোগ করি, 9 4 এ 13, 5 এ 18, 2 এ 20, 1 এ 21, 21 আছে, আবার ডিজিট সাম করবো 2 আর 1 এ 3। আমি যতক্ষণ না এক ডিজিটে পাচ্ছি ততক্ষণ যোগ করে যাব, এটাকে আমরা ডিজিট সাম বলবো। এখানে কত আসছে 3, 1 4 7 9 এর মধ্যে আসছে না, তাই এটা উত্তর হবে না।
এই পুরোটা যোগ করো দশমিক বাদ দিয়ে। 9 আর 4 13, 5 18 দিয়ে 20 এর 6 26, 26 এর ডিজিট গুলো যোগ করে 2 আর 6 8 আসছে। এই 8 এর মধ্যে নেই, তাহলে এটা উত্তর হবে না। এটাকে প্রথমেই কেটে দিয়েছি, তাই উত্তর এটা হবে। চেক করে নিতে পারো। 4 আর 2 6 আর 4 10, 5 15, 3 18, 1 19, 19 এর ডিজিট গুলো যোগ করে 9 আর 1 10, আবার দেখো 0 আর 1 যোগ করলে 1 আসছে, যেটা এখানে আছে, তাই উত্তর হবে অপশন নাম্বার সি। তিনটি গাড়ির গতিবেগের অনুপাত যথাক্রমে 1:3:5, সমান দূরত্ব যেতে গাড়ি তিনটির সময়ের অনুপাত নির্ণয় করো। অপশন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। উত্তর দেওয়া আছে অপশন নাম্বার সি। অঙ্কটা দেখা যাক। দেখো এখানে একটা পরিষ্কার করে দিয়েছে জিনিস, সমান দূরত্ব যেতে। এই লাইনগুলো খেয়াল রেখো। আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। সমান দূরত্ব মানে দূরত্বটা ফিক্সড, যেটা ফিক্সড সেটাকে 1 মনে করে নাও। তাহলে এস ইজ ইকুয়াল টু 1/t, অর্থাৎ স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও ঠিক তার উল্টো হবে। বোঝা যাচ্ছে? এখানে তিনটে গাড়ির গতিবেগের অনুপাত দেওয়া হয়েছে। গতিবেগ অর্থাৎ স্পিডের রেশিও দেওয়া আছে, সেটা কত? 1:3:5। বলেছে সময়ের অনুপাত কত। আমরা কি দেখছি সময়ের অনুপাত কি হবে? গতিবেগের অনুপাতের ঠিক উল্টো হবে সময়ের অনুপাত। এখানে গতিবেগ ছিল 1, এর উল্টো হবে 1/1। এখানে গতিবেগ 3 ছিল, এর উল্টো হবে 1/3। এখানে গতিবেগ 5 আছে, এর উল্টো হবে 1/5। মানে অনন্যক, এই সংখ্যাগুলোর অনন্যক এখানে বসাবে, সেটাই হবে গতিবেগের উল্টো অনুপাত। বোঝা গেছে? তাহলে টাইমের রেশিও হবে এইটা। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, 15 দিয়ে সবগুলোকে গুণ করে নাও রেশিওটাকে, তাহলে এখানে হবে 15। এটাকে 15 দিয়ে গুণ করলে এটা আসবে 5, এখানে 15 দিয়ে গুণ করলে আসবে 3, অর্থাৎ রেশিও হবে 15:5:3, যেটা অপশন নাম্বার সিতে ছিল। যদি কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল a এবং উচ্চতা b হয়, তবে b²/a এর মান কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো উত্তরটা মিলিয়ে নাও, অপশন নাম্বার সি। কিভাবে করব? দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েছে a। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আবার সমবাহু ত্রিভুজের উচ্চতা ওরা দিয়েছে b। আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা √3/2 ইন্টু বাহু। এখানে b²/a এর ভ্যালু চেয়েছে। b এর মান যদি এটা হয়, তাহলে b² এর মান কি হবে? এই পুরোটাকে স্কোয়ার করব, তাহলে √3/2 তার স্কোয়ার। আহা, এটা বাহু। √3/2 ইন্টু বাহু, উচ্চতার মান। আর এখানে কি আসবে? এটা স্কোয়ার করলাম, আর তাহলে এখানেও স্কোয়ার করে বাহু স্কোয়ার লিখব। বোঝা যাচ্ছে? তাহলে 3/4 বাহু স্কোয়ার, এটা হচ্ছে b² এর মান। বলেছি b²/a এর মান কত? b²/a। b² এর মান 3/4 বাহু স্কোয়ার বাই a। এর মান যখন নিচে দেবো তখন এইটা উল্টে যাবে, অর্থাৎ 4/√3 বাহু স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? জাস্ট এটা নিচে আছে, এটাকে উল্টে দিলাম। বাহু স্কোয়ার কেটে গেল, 4 কাটলো, √3 কে √3 দিয়ে কাটলে 3 আসে, অর্থাৎ b²/a এর মান আসছে 3, যেটা অপশন নাম্বার সিতে আছে। কোনো বৃত্তের দুটি জ্যা AB ও CD কে বর্ধিত করলে তারা বৃত্তের বাইরে O বিন্দুতে ছেদ করে। যদি AB সমান 7 সেমি, CD সমান 4 সেমি ও OB সমান 5 সেমি হয়, তবে OD এর পরিমাপ নির্ণয় করো। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো উত্তরটা একবার মিলিয়ে নাও, অপশন নাম্বার বি উত্তর দেওয়া আছে।
কি বলেছে যে কোনো একটা বৃত্ত আছে, খুব সুন্দরভাবে একটা আঁকছি, হয়েছে। এই বৃত্তে এবি আর সিডি দুটো জ্যা আছে, সিডি এদেরকে বর্ধিত করা হলো। বর্ধিত করলে ওরা ও বিন্দুতে বাইরে ছেদ করছে, বোঝা যাচ্ছে লাইনটা বেঁকে গেছে, এটা একদম সিধে আছে, এটাও একদম সিধে আছে, পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। বলেছে এবির মান 7, এটার মান দেওয়া আছে 7, সিডির মান অর্থাৎ এটার মান দেওয়া আছে 4, ওবির মান দেওয়া আছে 5, তাহলে ওডি অর্থাৎ এটার মান কত? এখান থেকে এই পর্যন্ত মান কত, এটাকে আমি এক্স মনে করছি, তাহলে এক্স এর মান কত আমাকে বার করতে হবে। দেখো কোনো বৃত্তের দুটি জ্যাকে বাড়িয়ে দিলে কোনো একটা বিন্দুতে যখন ছেদ করবে তখন সেক্ষেত্রে একটা সূত্র আমাদের মনে রাখতে হয়। এই বাইরের বিন্দু থেকে তুমি এই রেখাটার উপর যে দুটো বিন্দু পাচ্ছ সেগুলো দেখো। আমি ও থেকে গিয়ে প্রথমে বি বিন্দু পাচ্ছি, তাই আমি প্রথমে বলবো ও বি গুণিতক, আবার ও থেকে নিয়ে পরের বিন্দু পাচ্ছি এ, অর্থাৎ আমি লিখবো ও এ। এইটার মান যা হবে ও থেকে নিয়ে এখানে যে পয়েন্টটা পাচ্ছি অর্থাৎ ডি পর্যন্ত আমি সেটা লিখবো ওডি, ইন্টু ও থেকে নিয়ে আবার যেটা আছে সি পর্যন্ত সেটাকে আমি লিখবো ওসি। এটা হচ্ছে ফর্মুলা, বোঝা যাচ্ছে? এবারে এখানে যে মানগুলো পাওয়া যাচ্ছে সেটাকে আমি বসিয়ে দাও। ওবির মান 5 দেখতে পাচ্ছি, ও এ মানে এই পুরোটার মান, এখান থেকে 7 দেওয়া আছে আর এখান থেকে 5 দেওয়া আছে, অর্থাৎ এই পুরোটার মান হবে 7 আর 5 12, আমি এখানে লিখে দিলাম। ওডির মান চেয়েছে, আমি সেটা এক্স ধরেছি। ওসির মান কত হবে? এখানের মান আছে 4, এখানের মান এক্স, তাহলে ওসির মান হবে এক্স প্লাস 4, অর্থাৎ টোটালটা এক্স প্লাস 4, সেটা আমি এখানে লিখে দিলাম। এখানে দেখো তাহলে 60 আসছে, এক্স ইন্টু এক্স প্লাস 4 সমান 60। এটাকে সমাধান করতে যেও না, যেহেতু আমাকে এক্স এর মান বার করতে হবে, মান এখানে বসাতে আরম্ভ করো। এইদিকে এক্স এর মান বসানোর পর গুণ করে দেখো 60 আসছে কিনা। যেমন 5 আছে প্রথম অপশন, আমি যদি এক্স এর মান 5 ধরতাম, 5 গুণিতক 5 প্লাস 4, 5 প্লাস 4 মানে 9, 9 কে 5 দিয়ে গুণ করলে 45 আসছে, কিন্তু এখানে 60 আছে তাই এটা হবে না। আমি দেখছি এক্স এর মান যদি 6 হয়, এখানে 6 বসাবো, এখানে 6 প্লাস 4 বসাবো, 6 আর 4 10, 10 কে 6 দিয়ে গুণ করলে 60 আসছে, তাই আমাদের উত্তর হবে অপশন নাম্বার বি। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।